আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন এবং তার পলায়ন এবং সেখানে খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার যে সম্ভাবনা, এটির কারণে সারা দুনিয়ার অনেক মানচিত্র পাল্টে যাবে। অনেকগুলো যুদ্ধের ক্ষেত্র, সেটি ট্র্যাডিশনাল যুদ্ধ হোক কিংবা গেরিলা যুদ্ধ হোক কিংবা ঠান্ডা যুদ্ধ হোক কিংবা মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটিকে বলা হয় কোল্ড ওয়ার, তো সেই যুদ্ধের সকল হিসাব পাল্টে দেবে মাশরিক থেকে একেবারে মাগরিব পর্যন্ত। এর কারণ হলো এই জায়গাকে কেন্দ্র করে যে সাগরগুলো রয়েছে, আরব সাগর রয়েছে, অ্যারাবিয়ান সি, এরপর রয়েছে লোহিত সাগর রেড সি, তারপর রয়েছে পারস্য উপসাগর, তারপর রয়েছে ভূমধ্য সাগর। তো এই সাগরগুলো অর্থাৎ ভূমধ্য সাগর, তারপরে পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগর। আবার এই সাগরকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জলপথ রয়েছে, যেমন রয়েছে সুয়েজ ক্যানেল, এরপর রয়েছে সাত ইল আরব যে জলপথ সেটি, এরপরে যেটি রয়েছে বসফরাস প্রণালী তুরস্কের। এই পুরো জায়গাগুলোতেই নতুন একটা সমীকরণ দেখা দেবে এবং এই যে জলপথ, এই জলপথ এবং এই জলপথের উপর আধিপত্য এবং যে সমুদ্রগুলোর কথা বললাম, সেই সমুদ্রগুলোকে কেন্দ্র করে যে বিশ্ব বাণিজ্য, তার উপরেই কিন্তু হাজার হাজার বছর ধরে পৃথিবীর যে ইতিহাস, রাজনীতি সবকিছু নির্ভর করেছে। আমেরিকা খুব বেশি দিন হলো আবিষ্কার হয়নি, কলম্বাসের জমানাতে। আমেরিকা আবিষ্কৃত হওয়ার পরে আমরা আমেরিকার নাম জানছি, কানাডার নাম জানছি, মেক্সিকোর নাম জানছি, ওখানকার সভ্যতার কথা শুনছি, ওখানকার পানামা খালের কথা বলছি, প্রশান্ত মহাসাগরের নাম আমরা জানছি, আটলান্টিক মহাসাগরের গুরুত্ব আমরা বুঝতে পারছি, এরকম আরও অনেক কিছু। কিন্তু ওই অংশটি যদি বাদ দেন, অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এটাকে বাদ দিয়ে সারা দুনিয়া, বাকি যে দুনিয়া ইনক্লুডিং অস্ট্রেলিয়া এবং ইউরোপ, এই যে পুরো দুনিয়া, এই দুনিয়ার সকল কিছুর একটা সিংহভাগ নিয়ন্ত্রিত হয় এই জলপথ দ্বারা এবং এই ভূমির মধ্য দিয়ে, অর্থাৎ এই যে সাগরগুলোর কথা বললাম, এর তীরবর্তী যে রাষ্ট্র, তার মধ্য দিয়ে প্রাচীন একটি রাস্তা, সিল্ক রুট, এটাই বিশ্বের ব্যবসা বাণিজ্যের মেরুদণ্ড এবং টিল নাও এখন পর্যন্ত। তো এই জায়গার কর্তৃত্ব নেওয়ার জন্য সুলতান সুলেমান চেষ্টা করেছেন, অর্থাৎ সুলতান সুলেমানের অটোম্যানরা চেষ্টা করেছেন, সফল হয়েছেন। ইংল্যান্ড চেষ্টা করেছে, ফ্রান্স চেষ্টা করেছে এবং তারা সব এখন চায়না চেষ্টা করছে। আমেরিকার যে এত বড় বড় নৌবহর, রাশিয়ার যে এত বড় বড় নৌবহর, সব কিন্তু এই বেশিরভাগই এই এলাকাগুলোতে মোতায়েন, এখানের উপর আধিপত্য বিস্তার করার জন্য। এখন যেভাবে তেল নিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে, তো এর আগে আরও যে বিভিন্ন পণ্য, সেটা নিয়ে ব্যবসা বাণিজ্য হতো, অর্থাৎ পুরো উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং তার সঙ্গে ইউরোপ এবং ইউরোপের সঙ্গে এশিয়ার যে সংযোগ, এই সংযোগের স্থল এবং জলপথ এই যে এলাকাটি নিয়ন্ত্রণ করে, সেই এলাকাগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে এলাকা, সেটি হলো সিরিয়া। তো সেই সিরিয়াতে এখন খেলাফতি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। এবং এখানে বিদ্রোহীরা যেভাবে ভূমিধস বিজয় লাভ করেছে, এটা আফগানিস্তানেও হয়নি, তালিবানদের ওখানেও হয়নি। তালিবানরা একটা নেগোসিয়েশনের মাধ্যমে, অর্থাৎ আমেরিকার সঙ্গে তাদের বেশ কয়েক বছর ধরে রিপ্যাট্রিয়েট, অর্থাৎ আমেরিকার সঙ্গে চলে যাবে, এরকম একটা ইতিবাচক আলাপ আলোচনা চলছিল। আমেরিকাকে তারা বলতে গেলে সেই কূটনীতির ময়দানে তালেবানরা খেয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকা কল্পনাও করতে পারেনি যে একদিকে তারা আলোচনা চালাচ্ছে আর অন্যদিকে তারা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং আমেরিকাকে কোনো সুযোগ না দিয়ে রীতিমতো বোকা বানিয়ে তারা কাবুল দখল করে ফেলেছিল। কিন্তু কাবুল দখল করার পরেও তারা আমেরিকান সৈন্যদেরকে বন্দী না করে তাদেরকে ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু যে ঘটনাটা সিরিয়াতে ঘটল,
সেটা হলো বিদ্রোহী বাহিনীর নিকট সিরিয়ান সেনাবাহিনী, যারা কিনা গত 15 বছর ধরে কন্টিনিউয়াসলি তারা বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে, তুরস্ককে মোকাবেলা করছে, আমেরিকার সৈন্যকে মোকাবেলা করছে, রাশিয়ান সৈন্যের সঙ্গে বন্ধুত্ব করছে এবং যাকে বলা ইরানের সৈন্যদের বন্ধু হয়ে তাদের অপারেশনগুলো বাস্তবায়ন করছে এবং ইসরায়েলের যত রকম চক্রান্ত আছে তা তারা মোকাবেলা করছে। এই সময়ের মধ্যে তারা সৌদি আরবের সঙ্গে শত্রুতা করেছে এবং এই সেনাবাহিনীর যে ইতিহাস সেটি 50 বছরের কন্টিনিউয়াস একটা ফ্যামিলি রেজিম, মানে তার যে পিতা, আসাদের যে পিতা বাশার আল আসাদ, মিস্টার বাশার, তার আমল থেকে এটা 50 বছর যাবত চলে আসছে। তো এই 50 বছরের একটা বাহিনী সেটা সম্পূর্ণভাবে এই বিদ্রোহীদের নিকট আত্মসমর্পণ করেছে, অস্ত্রসহ পোশাক সহ। ফলে এই যে বিদ্রোহীরা তারা একটা এরকম আর্মি তৈরি করছে যে আর্মির সঙ্গে আলটিমেটলি সমসাময়িক গত 100 বছর এরকম একটা বিপ্লবী আর্মি তুলনা করা যায় না, অন্য কোনো কিছু মানে আমি তো দেখি না। আফগানিস্তানে যে আর্মি, তালেবানদের আর্মি, সেই আর্মির মধ্যেও সাবেক আর্মিরা আছে। তারপরে ইরাকে যে আর্মি, সেখানে রিপাবলিকান গার্ডকে ভ্যানিশ করা হয়েছে, কিন্তু মূল সেনাবাহিনীকে কিন্তু ভ্যানিশ করা হয়নি। এমনকি ফ্রান্সের যে বিপ্লব হলো, তারপর ইরানের যে বিপ্লব হলো, সেখানেও আর্মিকে পুরোপুরিভাবে ভ্যানিশ করা হয়নি, কিন্তু এখানে আর্মি ভ্যানিশ হয়ে গেছে। ফলে বিপ্লবের পর কিউবাতে যে ঘটনাটা ঘটেছিল, কিউবা ছোট রাষ্ট্র, এরকম একটা বিপ্লবী আর্মি এই বিশ্ব এই প্রথম দেখতে পাচ্ছে। অ্যাবসলিউটলি রেভলিউশনারি গার্ড হিসেবে আপনি তাদেরকে বলতে পারেন। তো এই আর্মি যেন তেন আর্মি নয়। তো সেই আর্মির মাধ্যমে যে খেলাফত, সেই খেলাফতের প্রতিটি মানুষের মধ্যে একটা জিহাদি চেতনা কাজ করবে। এখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যাদের ইসলাম ফোবিয়া রয়েছে তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে এই সিরিয়ার মাটিকে মিশিয়ে দিতে হবে জমিনের সঙ্গে, এবং এখান থেকে যারা এই যুদ্ধে বিজয় হয়েছে তাদের একজনকেও বাঁচিয়ে রাখা যাবে না। এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এছাড়া এখন যারা বিজয়ী হয়েছেন তারা মোরাললেস মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং ভারত সবাইকে ডমিনেট করবে। এবং এই অবস্থার ফলে ইমিডিয়েটলি ইভেন ইরানেরও আগে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাবে ভারত। এর কারণ হলো ভারতের যে অর্থনীতি, এই মুহূর্তে ভারতের যে অর্থনীতি এটি মধ্যপ্রাচ্য নির্ভর। তো মধ্যপ্রাচ্যের যে সকল দেশে, কাতারে, তারপরে যাকে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে ভারতীয়রা যে প্রাধান্য দেখাচ্ছে, সেই জায়গাটাতে আলটিমেটলি তাদেরকে ছাড় দিতে হবে এবং তাদেরকে একেবারে আনডিক্লেয়ার্ড, আনকন্ডিশনাল, মানে কোনো কিছু ডিক্লেয়ার না করে নিজেরা চুপিসারে ভালো মানুষ হয়ে যাওয়ার মতো যে অবস্থা, সেটা হলো নিজেদের দেশের মুসলিম নিধন, মুসলমানদের নিপীড়ন, কাশ্মীর সমস্যার সমাধান, এটাকে ম্যাজিক্যালি তাদেরকে সলভ করতে হবে, রিজলভ করতে হবে। এতে কোনো রকম যদি কার্পণ্য মোদী সরকার করে তাহলে ভারতবর্ষে যে কী হবে সেটা তারা এখনো কল্পনা করতে পারছে না। দ্বিতীয়ত হলো যে এর দ্বারা কাশ্মীরের যে স্বাধীনতা আন্দোলন,